মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টার্সকে নিয়ে মন্তব্য করে যে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন তা হয়তো তিনি এখন নিজেও বুঝতে পারছেন। সেভেন সিস্টার্স মন্তব্য ভারতবর্ষে কার্যত রাজনৈতিক যে পরিমণ্ডল আছে সেখানে কালবৈশাখীর মতো আছড়ে পড়েছে। অমিত শাহ অবশেষে মুখ খুললেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিলেন, সেভেন সিস্টার্সকে নেওয়ার ইচ্ছা যিনি প্রকাশ করেছেন, পারলে আসুন, 1 ইঞ্চি জমিও ভারতবর্ষের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হবে না। অর্থাৎ ভারতবর্ষের 1 ইঞ্চি জমি নেওয়া তো দূর, ভারতে ঢুকতেই তাদেরকে দেওয়া হবে না, এরকমই আজকে একটি বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এলো। মোহাম্মদ ইউনূস আসলে এই সেভেন সিস্টার্সকে নিয়ে মন্তব্য করে তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের কফিনে শেষ পেরেকটা যে পুঁতে দিয়েছেন তা বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপ আলোচনার পরেই কিন্তু বোঝা গেছিল। এমনকি সেই সম্মেলনের পর বাংলাদেশের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল সেখানে শেখ হাসিনাকে নিয়ে একাধিক মন্তব্য ভাসিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টা এমন যে মোহাম্মদ ইউনূস একটা দাদাগিরি দেখিয়ে মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই নরেন্দ্র মোদীর যে মিটিং হয়েছে সেখানে নরেন্দ্র মোদীকে তিনি শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন, এই রকমই একটা বিশ্বাস বাংলাদেশের মানুষের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা তিনি করেছিলেন। কিন্তু অবশেষে যেভাবে ভারত সরকার একের পর এক অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে, এরপরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার যে প্রেস কনফারেন্স তা আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি যে তিনি আমতা আমতা করে কথা বলতে শুরু করে দিয়েছেন। আর এরপরেই এলো অমিত শাহর এই ধরনের বার্তা। তিনি পরিষ্কার হুমকি এবং হুঁশিয়ারি সুরে বলে দিয়েছে, 1 ইঞ্চি জমিও ছাড়বো না, লড়াই করব, প্রয়োজন হলে আসুন। नॉर्थ ईस्ट स्टेट जो है वो लैंडलॉक्ड स्टेट्स हैं और चाइना को जो है जो भी कुछ करना है वो बांग्लादेश के थ्रू जो है वो मार्केट एक्सेस है, चारों तरफ सी का वो है। इसको आप कैसे देखते हैं, इनके स्टेटमेंट को कैसे देखते हैं? देखिए, मैं इतना ही कहना चाहता हूं कि नरेंद्र मोदी की सरकार है, भारत की 1 इंच जमीन पर हम किसी को आंख नहीं डालने देंगे, एंट्री का तो सवाल ही नहीं। কি যে বড় ভুলটি করলেন মোহাম্মদ ইউনূস, উনি হয়তো ভাবতে শুরু করলেন। একটি তার কথা সমগ্র রাজনৈতিক ইতিহাসটাকে নতুন ভাবে লিখতে শুরু করে দিল। ভারত এবং বাংলাদেশের ইতিহাস তো আজকের নয়, কিন্তু মোহাম্মদ ইউনূস সম্প্রতি এমন কিছু পদক্ষেপ নিতে শুরু করেছেন যাতে উনি কি চান সেটাই বোঝা যাচ্ছে না। এই ধরনের মিটিং এর পর দুই দেশ আপাত দৃষ্টিতে ঠিক করেছিল একে অপরের বিপক্ষে এমন কোনো কথাবার্তা বলবে না যাতে শত্রুতা বাড়ে। কিন্তু মোহাম্মদ ইউনূস কি করেছেন, চাইনিজ নেভির অফিসিয়ালদের বাংলাদেশে আসতে দিয়েছেন। এমনকি চাইনিজ একটি এয়ার বেস তৈরি করার চেষ্টা চীনের সঙ্গে করতে শুরু করে দিয়েছেন বাংলাদেশ। পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনূস আসলে ভারতের বিপক্ষে একাধিক পদক্ষেপ নেওয়ার জন্য চীনকে এবার আঁকড়ে ধরতে শুরু করেছেন। কারণ তিনিও জানেন পাকিস্তানকে আঁকড়ে ধরে ভারতের বিপক্ষে বড় কিছু করা সম্ভব নয়। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের বার্তা, যেখানে তিনি পরিষ্কার বললেন মোহাম্মদ ইউনূসকে 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। আমার মনে হয় একজন রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান তাকে উদ্দেশ্য করে যখন অন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কথাবার্তাগুলো বলেন তখন আর কোনো মান সম্মানের ব্যাপার তো থাকেই না। এই বাংলাদেশ এক সময় ভারতবর্ষের অন্যতম বন্ধু ছিল, ভাবলেই হয়তো বর্তমানে অবাক লাগছে। কিন্তু বাংলাদেশকে শেষ করবে কে? সত্যি কি বাংলাদেশকে শেষ করার জন্য ভারতবর্ষের প্রয়োজন আছে? নিঃসন্দেহে নয়। শেষ দুদিন ধরে বাংলাদেশের যে অভূতপূর্ব বিভিন্ন ভিডিও আমরা দেখছি তাতে বাংলাদেশকে শেষ করছে বাংলাদেশবাসীরাই। একাধিক জায়গায় তারা দোকান ভাঙচুর করছে, তারা বাটাকে টার্গেট করেছে, তারা পিৎজা হাটকে টার্গেট করেছে, তারা ডমিনোস এবং কেএফসি কে টার্গেট করেছে। তারা নাকি ইসরায়েলি যে হত্যাকাণ্ড প্যালেস্তাইনদের উপর তারা করছে তার বিপক্ষে প্রতিবাদ করছেন। এবং প্রতিবাদ করার জন্য তারা কি করছেন, তারা বেছে বেছে বাটা, পিৎজা হাট, ডমিনোস এবং কেএফসির বিভিন্ন আউটলেট ভাঙচুর করছেন। আমি একটি ভিডিও দেখছিলাম, সেখানে বাটা শোরুম থেকে যে যার মতো করে জুতো নিয়ে পালাচ্ছেন, জুতো ছুঁড়ে ফেলছেন। আলটিমেটলি ওরা নিজেরাও বুঝতে পারছেন না বাংলাদেশের এই ভিডিও যখন সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে, এক্স হ্যান্ডেলে ভাইরাল হচ্ছে, তখন বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলে ধারণাটা কি হচ্ছে। যেখানে বাংলাদেশের বস্ত্রশিল্প সম্পূর্ণভাবে ঢুকতে শুরু করেছে, ঠিক সেখানে বিদেশি ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় যেতে পারে। দেখুন, আমি ফরেন ইনভেস্টমেন্ট, ফরেক্স রিজার্ভ, IMF এর তথ্য, মুডির তথ্য ইত্যাদি তথ্য বিভিন্ন প্রতিবেদনে আপনাদের দেখাই। আপনাদের হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আন্তর্জাতিক যখন বিভিন্ন খোঁজ খবর নিয়ে আপনারাও এগুলো নিয়ে খোঁজ খবর রাখতে শুরু করবেন তখন নিজেরা বুঝবেন বাংলাদেশ সম্পর্কে এই ধরনের জার্নালগুলো, এই ধরনের সংগঠনগুলো আসলে ঠিক কি ভাবছে
এবং বর্তমানে কি রিপোর্ট প্রকাশ করছে। এই ধরনের 4টে কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশের এই মৌলবাদের সমর্থকরা কি দাবি করেছেন, এরা নাকি ইসরায়েলের সঙ্গে কানেক্টেড। এ বিষয়ে বাংলাদেশের এক সাংবাদিক অভূতপূর্ব একটি প্রতিবেদন লিখেছেন। তিনি বিজনেস স্ট্যান্ডার্ডে পরিষ্কার হেডিং দিয়েছেন মার্চ অফ ইগনোরেন্ট, অর্থাৎ বাংলাদেশ জুড়ে যেরকম ভাবে এই মৌলবাদী সম্প্রদায়ের উত্থান, সেই উত্থান আসলে কতটা যুক্তিযুক্ত তার জন্য তিনি এই প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে পরিষ্কারভাবে বলছেন বাটা, পিৎজা হাট, ডমিনোজ বা কেএফসি কারুর সঙ্গে ইসরায়েলের কোনো যোগাযোগই নেই। অর্থাৎ না এরা কোনোদিন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফান্ডিং করেছে, না এরা ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো ব্যবসা করে। তাহলে এদের উপর রাগটা কিসের জন্য এসে পড়লো, সেটাই একটা বড় প্রশ্ন। আসলে এই বাংলাদেশের মৌলবাদের যারা সমর্থক, তারা হয়তো পড়াশোনা করেন না, তারা ফ্যাক্ট চেক করেন না, তারা গভীরে গিয়ে কোনো কিছুই ভাবেন না। হাওয়ায় ভাসানো কোনো খবর নিয়ে তারা এমন ভাবে প্রচার করার চেষ্টা করেন যে সেটাকেই সত্যি ধরে নিয়ে তার উপরে উগ্র একটি অ্যাটিটিউডে ঝাঁপিয়ে পড়েন। আসলে বাংলাদেশের এই মানসিকতা এর আগে ছিল না, কিন্তু বর্তমানে সমস্ত আন্দোলন, সমস্ত বিক্ষোভ ভায়োলেন্টের জায়গায় চলে গেছে। শেখ হাসিনার বিপক্ষে আন্দোলন বলুন, কিংবা হিজবুত তাহরিরের মিছিল বলুন, কিংবা বস্ত্রশিল্পীদের মিছিল বলুন, আজকে কেএফসি, ডমিনোজ, পিৎজার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের উপর ঝাঁপিয়ে পড়া বলুন, সবকিছু শেষে বাংলাদেশ জুড়ে শুধুই ভায়োলেন্ট। আমি জানি না এই ভায়োলেন্টটা মোহাম্মদ ইউনূস সরকার দিনের পর দিন কেন প্রশ্রয় দিচ্ছেন। পাশাপাশি বাটা হলো ইউরোপীয় কোম্পানি, তাদের এই পুরো বিষয়টা কি লেনা দেনা তারা নিজেরাও বুঝতে পারছেন না। বাটার পক্ষ থেকে আমি দেখলাম একটি জার্নাল প্রকাশ করা হয়েছে, তারা কমপ্লিটলি শকড। আর এখানে বাটার কোনো ইনভেস্টমেন্ট নেই। আপনারা একটা খুব সহজ জিনিস বোঝার চেষ্টা করুন, এই যে বাটা, পিৎজা, ডমিনোস এবং কেএফসি, এগুলো কিন্তু ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়েছেন বাংলাদেশেরই কোনো মানুষ, অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের মানুষেরই ইনভেস্টমেন্ট ছিল এবং এই ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে বাংলাদেশের মানুষই কিন্তু কেনাকাটা করতেন এবং এখানে যারা কাজ করতেন তারা কিন্তু বাংলাদেশি, এবং এরা কিন্তু বাংলাদেশ সরকারকেই যা ব্যবসা বাণিজ্য হয় তার থেকে ট্যাক্স দেয়। এবার এই ধরনের শোরুম যখন ভাঙচুর করা হলো, ক্ষতিটা কার হলো? সামগ্রিকভাবে ক্ষতি তো বাংলাদেশেই হলো। একজন বাংলাদেশের নাগরিককে আপনারা পথে বসিয়ে দিলেন শুধুমাত্র কিছু তথ্যের এবং গুজবের উপর ভিত্তি করে, যা আন্তর্জাতিক মহল এই পুরো বিষয়টা দেখে তাজ্জব হয়ে গেছে। এবার সমস্যা হলো ইসরায়েল এবং প্যালেস্তাইনের এই ইস্যু একটা গ্লোবাল ইস্যু হতে শুরু করেছে। আপনারা যদি দেখবেন এই 4টে সংগঠন বিডিএস যে মুভমেন্ট হচ্ছে, সেই বিডিএস মুভমেন্টেরও পার্ট নয়। বিডিএস মুভমেন্ট নামক একটি সংগঠন আলাদাভাবে কাজ করছে, যারা ইসরায়েলি বিভিন্ন এই যুদ্ধের সঙ্গে সহায়তা করছে ইসরায়েলকে, তাদের বিপক্ষে একাধিক পদক্ষেপ তারা নিচ্ছেন। যেমন প্রথম পদক্ষেপ, তারা মাইক্রোসফটকে ব্যান করার চেষ্টা করছেন এবং মেনলি এই পুরো পদক্ষেপ নেওয়ার মধ্যে কোনো ভায়োলেন্স নেই। তারা ইকোনমিক্যাল প্রোটেস্ট করার চেষ্টা করছেন, হাতে মারার চেষ্টা করছেন। একটি ভিডিও আমি দেখাতে চাই, যেখানে মাইক্রোসফটের যে ফাউন্ডার বিল গেটস নিজে উপস্থিত ছিলেন এবং বাকিরাও সকলে উপস্থিত ছিলেন। সেখানে একজন নাগরিক তিনি সরাসরি প্রশ্ন করেছেন, আসলে মাইক্রোসফট হিপোক্রেট, তারা দিনের পর দিন ইসরায়েলি যে সেনাবাহিনী আছে তাদেরকে ক্লাউড প্রোভাইড করছে এবং এই যুদ্ধকে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত করে ইসরায়েলকে বাধ্য করছে প্যালেস্তাইনদের মারার জন্য। এইটা হলো ইউরোপীয় ইউনিয়নের এক ধরনের প্রোটেস্ট, কিন্তু বাংলাদেশে যে ধরনের প্রোটেস্ট হচ্ছে তা কমপ্লিটলি ইউরোপীয় ইউনিয়ন নয়, আন্তর্জাতিক সব দেশকে কার্যত চমকে দিচ্ছে। এবং এই যে ফাস্ট ফুড চেনগুলোকে অ্যাটাক করা হচ্ছে তা সত্যি নজিরবিহীন। এবং আপনারা তো বুঝতেই পারছেন, এই বাংলাদেশকে শেষ করার জন্য ভারতবর্ষের দরকার নেই, তারা নিজেরাই কিন্তু মারতে শুরু করে দিয়েছে। এই ফুড চেনকে নিয়ে প্রতিবাদ কিন্তু পাকিস্তানেও হয়েছে। করাচিতে বিভিন্ন পোস্টার দেখছিলাম, যেখানে দিনের পর দিন এই প্রতিবাদ কিন্তু হচ্ছে, কিন্তু সেই প্রতিবাদে এই ধরনের উগ্রতা বা ভায়োলেন্ট ছিল না। আজকে পুরো বিষয়টা একটা ভায়োলেন্টের একটা জায়গায় চলে গেছে, যেখানে বাংলাদেশিরা বাংলাদেশের মালিকানাধীন এই সকল শোরুমগুলোকে ভাঙছেন শুধুমাত্র তারা পড়াশোনা করেননি বলে, শিক্ষিত কোনো তথ্য চেক করেননি বলে। আজকের দিনে আন্তর্জাতিক মহল যেভাবে বাংলাদেশের এই ঘটনায় রিয়াক্ট করছে তা নিঃসন্দেহে নজিরবিহীন। মোহাম্মদ ইউনূস কিছু করতেও পারছেন না, চাইতেও পারছেন না। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন বাংলাদেশের একাধিক পলিটিক্যাল পার্টিও কিন্তু এর বিপক্ষে বিভিন্ন রকম প্রচার করার চেষ্টা করছেন। তারা বলছেন বাংলাদেশের অবস্থা আফগানিস্তানের মতো হয়ে যাচ্ছে, এমনকি বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ যে রিজিওনাল সারফেস
এবং গ্লোবাল সার্ফেসে বাংলাদেশের মান সম্মান সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হতে শুরু করেছে। আর ঠিক সেখানেই মোহাম্মদ ইউনূস চীনকে তাদের দেশে ইনভাইট করেছেন। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কড়াভাবে বাংলাদেশকে চ্যালেঞ্জ করেছে এবং আজকের এই ঘটনার পর অন্তত কেএফসি, পিৎজা, ডমিনোসকে এইভাবে ভাঙচুর করার পর আমেরিকা যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশকে নেয় সেটাই কিন্তু এখন একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে বাংলাদেশ আসলে সত্যি নরকের মতো জায়গায় চলে যাচ্ছে। আফগানিস্তান নয়, আরো এক ধাপ এগিয়ে আমার মনে হয় সিরিয়ার থেকেও এই বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় যাচ্ছে। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।